আসসালামু আলাইকুম। আমি ফারহাদ। আমরা গত কয়েকদিন ক্লাস দিতে পারিনি, একটু সমস্যা ছিল। আচ্ছা, আজকে থেকে আমরা ক্লাস 9-10-এর এটা মেবি চতুর্থ দা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এটা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পাঠ্য বইয়ের 1 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো দেখো, এটা প্রায় 4-5টা অঙ্ক ম্যাথ করলেই এগুলো সহজে পারা যায়। এখানে বলছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, আগে আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নিয়ে একটু পরিচিত হই। মূলধন জাতীয় লেনদেনগুলো হচ্ছে যেগুলো 1 বছরের অধিক সময়, যেগুলো সহজে ঘটে না। আর মুনাফা জাতীয় হচ্ছে যে 1 বছরের ভিতরে, যেমন আমরা পণ্য ক্রয় করি, পণ্য বিক্রি করি, তারপরে কর্মচারীদের বেতন দিই, এগুলো সবসময় ঘটে থাকে। তারপর মূলধন জাতীয় হচ্ছে যে লেনদেনগুলো হচ্ছে যে যেমন যন্ত্রপাতি ক্রয়, তারপর আসবাবপত্র ক্রয়, তারপরে আমরা ব্যাংক থেকে ঋণ নিছি, এগুলো কিন্তু মূলধন জাতীয় লেনদেন। এগুলো আমরা সচরাচর করি না, এগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেনের মধ্যে আরও 2 প্রকার আছে। একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, আরেকটা মূলধন জাতীয় ব্যয়, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয় মানে যেগুলো আমাদের 1 বছরের মধ্যে আয় হয়, আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যেগুলো 1 বছরের মধ্যে আমাদের ব্যয় হয়। আর মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যেমন আসবাবপত্র ক্রয় করলে কি হয়, মূলধন জাতীয় ব্যয়। আর আসবাবপত্র যদি বিক্রি করি তাহলে এটা কি হবে, মূলধন জাতীয় ব্যয়। দেখো, এখন আমাদের কয়ের মধ্যে জানতে চাইছে কি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। তাহলে এখানে এখানে দেখো, প্রাপ্তি আর আয়ের মধ্যে একটু ডিফারেন্ট আছে। যেমন প্রাপ্তি আর আয়। এখন আমি ধরো একটা যন্ত্রপাতি বিক্রি করছি, বা যন্ত্রপাতি বিক্রয় ধরো 2 লক্ষ টাকা। এখন বলো তো এই টাকাটা 2 লক্ষ টাকা কোথায় যাবে? এই যন্ত্রপাতি যে বিক্রি করছি, আমার টাকাগুলো কি আসছে না, মানে আমার কাছে আসছে, তাহলে এটা যাবে প্রাপ্তির মধ্যে, মানে 2 লক্ষ টাকা। এখন এটা কি আয়ের, মূলধন জাতীয় আয়ের মধ্যে যাবে তখন যখন আমি এই যন্ত্রপাতিটা আমি 1,80,000 দিয়ে কিনে 2 লক্ষ টাকায় বিক্রি করছি, তখন আয়ের মধ্যে যাবে। আর না হলে এগুলো কোথায় যাবে, প্রাপ্তির মধ্যে যাবে। আচ্ছা, আমরা অঙ্ক করতে করতে বুঝে যাবে। দেখো, খেয়াল করো, এখানে প্রথমে বলছে যে আমাদের কয়ের মধ্যে বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। এখন দেখো, ব্যবসায়ী মূলধন বিনিয়োগ। তাহলে আচ্ছা, এটা আমাদের জাবেদা কি হয়? ব্যবসায়ী মূলধন বিনিয়োগের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করলে আমার নগদ টাকা বাড়ে, মূলধনের পরিমাণ বাড়ে। তো নগদান বাড়লে কি, নগদান হচ্ছে একটা সম্পদ, তো আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট, মূলধন কি, মূলধন মালিকানা সত্ত্ব, তো আমরা জানি কি মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, সেজন্য মূলধনটা ক্রেডিট হয়েছে। তাহলে ব্যবসায়ী, আচ্ছা বলো তো, আমরা কি সচরাচর ব্যবসায় মূলধন বিনিয়োগ করি? না। ব্যবসায় মূলধন বিনিয়োগ করি ব্যবসার শুরুর মধ্যে, এবং যদি দেখতেছি ব্যবসায় 2-3 বছরে লস খাচ্ছি বা কোনো সমস্যা হচ্ছে, আমি কর্মচারীকে বেতন দিতে পারছি না ব্যবসায় থেকে, তখন আমরা কিন্তু ব্যবসায় মূলধন বিনিয়োগ করব। সেমভাবে এই জিনিসটা হচ্ছে ব্যবসায় মূলধন বিনিয়োগ। তাহলে ব্যবসায় মূলধন বিনিয়োগ করলে আমার মূলধন বাড়বে নাকি বাড়বে না? অবশ্যই বাড়বে। তাহলে এখন কি এটা কি আয় হবে? আমরা তো জানি যে মূলধন জাতির মধ্যে 2টা জিনিস আছে। একটা হচ্ছে মূলধন, এখন দেখো, এটা ধরো মূলধন জাতীয়, এটার মধ্যে একটা হচ্ছে আয়, একটা হচ্ছে প্রাপ্তি, আর একটা হচ্ছে যে ব্যয়। এখন খেয়াল করো, আমি ব্যবসায় মূলধন বিনিয়োগ করছি 5 লক্ষ টাকা, এটা কি ব্যয় হবে? না, ব্যয় হবে না। তাহলে কি আয় হবে? আয় তো হবে না। আমরা কি ব্যবসায় মূলধন বিনিয়োগ করলে কি আয় হবে? আয় তো হচ্ছে যেগুলো লাভ। যেমন ধরো, আমরা যন্ত্রপাতি বিক্রি করছি, 1 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে 1,50,000 টাকা বিক্রি করছি, তখন আমাদের এটা আয় হবে। আর যেহেতু ব্যবসায় মূলধন বিনিয়োগ করছি, এটা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে যাবে।
একদম বেশিরভাগ অঙ্কের মধ্যে তিনটা মূলধন জাতীয় প্রাপ্তি হয়। একটা হচ্ছে ব্যবসায় মূলধন বিনিয়োগ, ব্যবসায় মূলধন বিনিয়োগ না বলে আরও একটা কথা বলতে পারে ব্যবসায় মূলধন আনয়ন। আরেকটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। বলো ব্যাংক থেকে ঋণ গ্রহণের যাবে দেখি নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা তো সচরাচর ব্যাংক থেকে ঋণ নিই না, আমরা ব্যবসার শুরুতে ঋণ নিই বা যখন লাগবে 2-3 বছরের মধ্যে নিই। এটা এটা হচ্ছে মূলধন জাতীয়। তাহলে আমি কি ব্যাংক থেকে এখানে হয়তো হ্যাঁ এই দুইটা ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা, তাহলে ব্যাংক থেকে ঋণ ললে কি ব্যয় হবে? না। আয় হবে? আয় হবে না। তাহলে এটা কি হবে? প্রাপ্তি। তাহলে আমরা কয়ের আনসার পেয়ে গেছি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণের মধ্যে দুইটা জিনিস যাচ্ছে, একটা হচ্ছে ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা, আরেকটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা। তাহলে আমাদের আনসার কত? 8 লক্ষ টাকা। আমাদের কয়ের আনসার 8 লক্ষ টাকা। এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। আচ্ছা, আমরা সবগুলোর সাথে আগে পরিচয় নিই। দেখো এখানে বলছে যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয়, তো আমরা জানি যন্ত্রপাতি ক্রয় জিনিসটা কি। যন্ত্রপাতি ক্রয় কি আমরা সচরাচর ক্রয় করি? না। যন্ত্রপাতি ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। ব্যাংক থেকে ঋণ গ্রহণ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য ক্রয়, তো আমরা তো পণ্য সবসময় ক্রয় করি, তাহলে পণ্য ক্রয় আমরা জানি কি ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। তাহলে পণ্য ক্রয়টা হচ্ছে যে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যাবে। তারপর কর্মচারী বেতন প্রদান। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেক মাসে কর্মচারীকে বেতন দিতে হয়, তাহলে কর্মচারী বেতন প্রদানটা কি? মুনাফা জাতীয় ব্যয়। তারপর হচ্ছে বিদ্যুৎ ও টেলিফোন বিল, তো আমরা জানি কি বিদ্যুৎ ও টেলিফোন বিল কি? মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এটাও মুনাফা জাতীয় ব্যয়। তারপরে হচ্ছে যন্ত্রপাতির অবচয়। এটা খেয়াল করো, এটা অনেকে ভুল করে। যন্ত্রপাতিটা হচ্ছে সম্পদ আর অবচয়টা হচ্ছে ক্ষয়। মানে আচ্ছা, যন্ত্রপাতির ক্রয় অবচয়টা একদম প্রত্যেক দিনই হচ্ছে, মানে সেটা আমরা কিন্তু জানি না। যেমন যন্ত্রপাতিটা 10 বছর আগে কিনছি, এখন 10 বছরের পর কিন্তু যন্ত্রপাতিটা এক না, মানে প্রত্যেক দিনই আমাদের যন্ত্রপাতির অবচয় হচ্ছে। তাহলে যন্ত্রপাতির অবচয়টা আমরা মুনাফা, যেহেতু অবচয় হচ্ছে ব্যয়, তাহলে আমরা যন্ত্রপাতিকে কোথায় লিখবো? মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। এখানে দেখো বিনিয়োগের সুদ প্রাপ্তি। তো বিনিয়োগটা হচ্ছে কি? সম্পদ। আমরা মিলে শিখছি সম্পদের সুদ আয় হয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি মানে পাইছি। তাহলে এটা আমাদের মুনাফা জাতীয় আয়ের মধ্যেও যাবে, মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যেও যাবে। তারপর হচ্ছে ভাড়া প্রদান। একদম মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা। দেখো আমাদের দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়ের একটা সূত্র আছে, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়ের মধ্যে শুধু চলতি বছরের আয়গুলো হবে। কোন বছরের? চলতি বছরে। মানে এই চলতি বছরে আমার যত টাকা লাভ হয়েছে ওই টাকা, যেমন আমরা 2025 সালে অঙ্ক করতেছি, তাহলে 2025 সালে যত টাকা লাভ হয়েছে ওই টাকাটাই আমাদের মুনাফা জাতীয় আয়ের মধ্যে হবে। সেম ভাবে মুনাফা জাতীয় ব্যয় যদি বলে, মুনাফা জাতীয় ব্যয়ের সূত্র হবে চলতি বছরের ব্যয়। শুধু চলতি বছরের ব্যয়গুলো হবে। 25 সালে অঙ্ক করতেছি, তার মানে 25 সালের ব্যয়গুলো আয় হবে। এখন এখানে যদি মুনাফা জাতীয় আয় যদি বলে, মুনাফা জাতীয় প্রাপ্তি বলে কি বলে? মুনাফা জাতীয়, এগুলো আজকে লিখে নাও, পরবর্তী ক্লাসে আমরা মুখে মুখে বলে নিব। তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি যদি বলে, এটা সূত্র হচ্ছে যে বিগত বছরের আয় প্লাস চলতি বছরের আয়
প্লাস আগামী মানে বিগত মানে আগের বছর, আর চলতি মানে এই বছর, তা আগামী বছর অগ্রিম বছরের আয়, অগ্রিম বছরের আয় মানে প্রাপ্তি বললে তিনোটাই একসাথেই হবে, মানে বিগত বছরের আয় প্লাস চলতি বছরের আয় প্লাস অগ্রিম বছরের আয়। আর যদি মুনাফা জাতীয়, এখানে যদি বলে মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় প্রদান যদি বলে, তাহলে মুনাফা জাতীয় প্রদান বললে আমাদের হবে যে বিগত বছরের ব্যয়, বিগত বছরের ব্যয় প্লাস চলতি বছরের ব্যয়, প্লাস অগ্রিম বছরের ব্যয়, মানে সবগুলো ব্যয় হবে, মানে আগের বছর, এ বছর, পরবর্তী বছর, তিনটি বছরের ব্যয়গুলো যোগ করে আমরা কোথায় লিখবো? প্রদানে লিখবো। তিনটা জিনিস মনে রাখবে, এই তিনটা জিনিস মনে রাখলে এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ হবে। তাহলে আমরা কি দেখতেছি? মুনাফা জাতীয় আয় মানে শুধু চলতি বছরের আয়গুলো হবে, আর মুনাফা জাতীয় ব্যয় বললে শুধু চলতি বছরের ব্যয়গুলা। আর যদি মুনাফা জাতীয় প্রাপ্তি বলে, মুনাফা জাতীয় প্রাপ্তি বললে কি হবে? বিগত বছরের আয় প্লাস চলতি বছরের আয় আগামী বছরে। যেমন আমরা অঙ্ক করতেছি, ধরো 24 সালের আয়গুলো হবে, 25 সালের আয়গুলো হবে, 26 সালের যদি অগ্রিম দিয়ে দেয় ওই টাকাগুলো হবে প্রাপ্তির মধ্যে। আর মুনাফা জাতীয় প্রদান বললে 24 সালের ব্যয়গুলো হবে, 25 সালের ব্যয়গুলো হবে, 26 সালের ব্যয়গুলো হবে, মানে অগ্রিম যদি কেউ দিয়ে দে, এগুলো হচ্ছে। এখন দেখো এই তিনটা সূত্র তোমরা লিখে রাখবে। এখন দেখো এখানে বলছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় কি বলছে? মুনাফা জাতীয় আয়। তো আমরা জানি আমাদের ঘর হবে বিবরণ টাকা। তাহলে খেয়াল করো, আমাদের মুনাফা জাতীয় আয় নির্ণয় করবো এখন। মুনাফা জাতীয় আয়, তাহলে আমরা সূত্র কি দেখছি? মুনাফা জাতীয় আয় শুধু এই বছরের আয়গুলা। তাহলে দেখো তো আয় কোনগুলা? যেমন বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি কি? আয়। বিনিয়োগের সুদ প্রাপ্তি কত টাকা? 14,000 টাকা বিনিয়োগের সুদ প্রাপ্তি। তারপরে হচ্ছে ভাড়া প্রদান, আমরা জানি যে ভাড়া প্রদান ব্যয়, ভাড়া প্রদান ব্যয়, ভাড়া প্রদান যার মধ্যে 3,000 টাকা 2024 সালে দেখো এই 40,000 যে টাকা দিছি এটা কিন্তু এই পুরো টাকা এবছরের না, এর মধ্যে 24 সালেরও 3,000 টাকা আছে। খেয়াল করো 24 সালের কত টাকা আছে? 3,000 টাকা। তাহলে আমরা জানি ভাড়া প্রদান ব্যয়। তাহলে বলো তো এ বছরের ব্যয় কত? এ বছরের ব্যয় কি 40,000, নাকি 40,000 থেকে 3,000 বিয়োগ দিলে 37,000? হ্যাঁ, এ বছরের ব্যয় হচ্ছে 37,000 টাকা। ওই এই 3,000, এখানে 3,000 টাকা সহ 40,000 হয়েছে। তাহলে আমাদের এই বছরের ব্যয়টা হচ্ছে কত? 37,000 টাকা। আর 3,000 টাকা হচ্ছে 24 সালের। তাহলে আমাদেরকে যদি বলতো, দেখো এখানে মুনাফা জাতীয় প্রাপ্তি, হ্যাঁ প্রদান বলছে, মুনাফা জাতীয় প্রদানে 40,000 টাকা পুরো যাবে, আর মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে 37,000 টাকা যাবে। তারপর কমিশন প্রাপ্তি, তো আমরা জানি কমিশন ব্যয়, কমিশনের সাথে যদি প্রাপ্তি লেখা তাহলে আয়। দেখো কমিশন প্রাপ্তির মধ্যে লিখে দিয়েছি যে 4,000 টাকা 2026 সালের জন্য। আমরা অঙ্ক করতেছি 2025 সালের, কিন্তু 26 সালের টাকা 4,000 টাকা দিয়ে দিছে। তো আমরা জানি কমিশন, আচ্ছা দেখো কমিশন লিখবো যে কমিশন আয়, কমিশন আয়। কমিশন আয় কত টাকা বলো তো? আমরা করতেছি মুনাফা জাতীয় আয়, আমরা বলছি যে মুনাফা জাতীয় আয় হবে কোনগুলো? শুধু চলতি বছরের গুলা। কোন বছরে? চলতি বছরে। তাহলে এখানে কি পুরো 50,000 টাকাই চলতি বছরের, নাকি 26 সালের সহ আছে? হ্যাঁ 26 সালে কত টাকা আছে? 4,000 টাকা। তাহলে দেখো আমরা 50 থেকে 4,000 টাকা কি করব? বিয়োগ করব। 4,000 টাকা বিয়োগ করলে কত? 46,000 টাকা। তাহলে আমাদের চলতি বছরের আয় কত? 46,000 টাকা। আর মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা বলছি চলতি বছরের আয় প্লাস বিগত বছর প্লাস অগ্রিম বছরে, মানে মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে পুরো টাকা যাবে। এইটাই হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং প্রাপ্তির মধ্যে পার্থক্য। তাহলে আমরা লিখবো কত?
46,000 টাকা। তারপরে পণ্য বিক্রয়টা কি, আমরা জানি পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়ের সাথে কোনো কিছু নেই, তাহলে এটা দুই দিকেই যাবে। পণ্য বিক্রয় কত টাকা, 2 লক্ষ টাকা, সরি 20 লক্ষ টাকা। তাহলে 14 সাথে 50, 60, তাহলে আমাদের আনসার হবে কত টাকা, 20 লক্ষ, এখানে কত লিখতেছি, হ্যাঁ 20 লক্ষ 60,000 টাকা। আমাদের আনসার কত, 20 লক্ষ 60,000 টাকা। এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। তো আমরা তো মুনাফা জাতীয় আয়। এখন যদি তারপর বলছে কি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হবে, যন্ত্রপাতি পণ্য ক্রয় মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা লিখব পণ্য ক্রয় মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যেও যাবে, পদের মধ্যেও যাবে। মুনাফা জাতীয় ব্যয় কত, 10 লক্ষ টাকা। তাহলে লিখলাম 10 লক্ষ। তারপর হচ্ছে কর্মচারী বেতন প্রদান, বেতন প্রদান কত টাকা, 3,80,000 টাকা। তারপর যন্ত্রপাতির বিদ্যুৎ ও টেলিফোন বিলটা আমরা জানি কি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যাবে, প্রদানের মধ্যেও যাবে। মুনাফা জাতীয় ব্যয় এবং প্রদানের মধ্যে শুধু ওই টাকাটাই পার্থক্য হবে, এইটা, আর কিছু হবে না। যেমন মুনাফা জাতীয় প্রদানের মধ্যে পুরো 40,000 টাকা যাবে, আর মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে 37,000 টাকা যাবে, এর ছাড়া আর কোনো পার্থক্য নেই। তারপরে আমরা লিখবো যন্ত্রপাতির অবচয়, অবচয় কত টাকা, 15,000 টাকা। তারপরে হচ্ছে বিনিয়োগ সুদ প্রাপ্তি আয়, ভাড়া প্রদান। দেখো আমরা মুনাফা জাতীয় কি করতেছি, ব্যয় করতেছি। তো আমরা জানি মুনাফা জাতীয় ব্যয়, তাহলে দেখো আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আর কোনটা যাবে, টেলিফোন বিল কত টাকা, 2,000 টাকা। তারপরে অবচয় হচ্ছে যে অবচয় 15,000 টাকা, অবচয় 15,000 টাকা। তারপরে ভাড়া প্রদান, আমরা বলছি এখন আমরা অঙ্ক করতেছি মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয়ের মধ্যে কোনগুলো যাবে, শুধু চলতি বছরের গুলা। যেমন ভাড়া প্রদান কি পুরো টাকা লিখবো না, পুরো টাকা লিখবো প্রদানের মধ্যে। কোথায়, প্রদানের মধ্যে। তাহলে এই বছরে এত টাকা, তারপরে এগুলো হচ্ছে ব্যয়। তারপরে যেটা উত্তর, সবগুলো যোগ করে যেটা হবে ওটা আনসার। আর দেখো এটা বাকিটা তোমরা করতে পারবে। এখানে বলছে কি মুনাফা জাতীয় প্রাপ্তি। দেখো মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে কোন কোন টাকাগুলো যাবে আমি বলে দিচ্ছি। মুনাফা জাতীয় প্রাপ্তি, তো মুনাফা জাতীয় প্রাপ্তি মানে আমরা যেগুলো পাইছি, তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে পণ্য বিক্রয়ের টাকা পুরো টাকা যাবে। যেমন 20 লক্ষ টাকা, কত, 20 লক্ষ টাকা। তারপর হচ্ছে যে কমিশন প্রাপ্তি, আমরা বলছি মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে গত, বিগত, বর্তমান সবগুলো হবে। তাহলে কত টাকা কমিশন প্রাপ্তি আমরা জানি, আর তাহলে লিখবো যে 50,000 টাকা। ওখানে গেছে 46,000 টাকা, এখানে পুরো টাকা যাবে। আর হচ্ছে যে ভাইয়া বিনিয়োগের সুদ প্রাপ্তি 14,000 টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি আয়ের মধ্যেও গেছে, প্রাপ্তির মধ্যেও। আর কি আছে, আর কিছু নাই। তাহলে এগুলা যোগ করে তাহলে 20 লক্ষ 64,000 টাকা, কত টাকা, এটা হবে মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় কি প্রাপ্তি। আর প্রদানের মধ্যে কি যাবে, প্রদানের মধ্যে যাবে পণ্য ক্রয় কত, 10 লক্ষ। শুধু ওই টাকাটার পার্থক্য হবে। কর্মচারী বেতন প্রদান 3,80,000। তারপরে কর্মচারী বেতন, তারপর বিদ্যুৎ ও টেলিফোন বিল হচ্ছে 2,000 টাকা। আমরা মুনাফা জাতীয় প্রদান করতেছি, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। তাহলে 3,80,000। তারপর হচ্ছে যে মুনাফা জাতীয় প্রদান সূত্র তো আমরা জানি। তারপর যন্ত্রপাতির অবচয় 15,000 টাকা। তারপর হচ্ছে যে ভাড়া প্রদান, ভাড়া প্রদান আগে গত অঙ্কে আমরা কি করছি, মুনাফা জাতীয় আয়ের মধ্যে 37,000 টাকা লিখছি। এখন যেহেতু প্রদান মানে আমাকে সবগুলা প্রদান করতে হবে, তাহলে কত টাকা, 40,000 টাকা।
তারপরে কমিশন প্রাপ্তিটা হয়, পণ্য বিক্রয়, এগুলা। তাহলে এগুলা যোগ করে যেটা হবে ওটা হবে মুনাফা জাতীয় পদের আনসার। ধন্যবাদ সবাইকে। আগামীকালও আমরা মূলধন জাতীয় লেনদেনের পাঠ্য বইয়ের 2য় নম্বর অঙ্ক নিয়ে হাজির হব।